আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আমি নুসরাত সুজানা রয়েছে আপনাদের সাথে। 10 ডিসেম্বর খালেদা জিয়া সমাবেশে অংশ নিলে জামিন বাতিল হবে কিনা সে সিদ্ধান্ত আদালত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমাবেশ ঘিরে বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন 1974 থেকে 2022 উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশের জায়গা পছন্দের নামে বিএনপি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে। 10 তারিখে যদি জনসমাবেশে খালেদা জিয়া যোগ দেয় তাহলে কি জামিন বাতিল হবে? এটা কোর্ট জানে, তাকে কোর্টে জামিন দিয়েছে শর্ত সাপেক্ষে। তো তিনি যদি এখানে যান তখন কোর্ট জানে কোর্ট কি করবে। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি পার্টি অফিসের সামনে খারাপ উদ্দেশ্যে সমাবেশ করতে চায় কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, ওই দিন প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগও সতর্ক পাহারায় থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান কেন তাদের অপছন্দ আমি জানতে চাই। এখানে তাদের কোন বদ উদ্দেশ্য আছে, কোন মতলবে তারা এটা চায়? পার্টি অফিসকে ঘিরে আবারও আগুন, আবারও লাঠি। আমরাও সতর্ক পাহারায় থাকব এবং কেউ যদি সহিংসতার উপাদান যুক্ত করে আন্দোলনের নামে, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে বিএনপির 10 ডিসেম্বরের রাজনৈতিক সূচিকে কেন্দ্র করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি যে সংখ্যক মানুষ নিয়ে সমাবেশ করতে চায় তা নয়াপল্টনে সম্ভব নয় বলেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হয়েছে। তো সরকার তো গন্ডগোল লাগানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারা দেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে এখানে ঢাকা শহরের রাজধানীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না। এই ক্ষেত্রেও তারা যদি চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে নয়াপল্টনে সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সেই ক্ষেত্রে সরকারের অবস্থান ব্যক্ত করবে। শান্তিপূর্ণ সমাবেশে কেউ বাধা দিবে না বলেও জানান তিনি। শান্তিপূর্ণ সমাবেশ করার ক্ষেত্রে সরকার সহযোগিতা করার উদ্দেশ্যেই তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। এআর বাদল, RTV, ঢাকা। সংঘাতের পথে না গিয়ে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 10 ডিসেম্বরের গণসমাবেশ ঢাকার জন্য চ্যালেঞ্জ মন্তব্য করে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। বিক্ষোভ প্রতিবাদ স্লোগানে সরকারের সমালোচনায় মুখর ছিল নয়াপল্টন। দাবি সহকর্মীর মুক্তির। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই সমাবেশে বুধবার সকাল থেকে ব্যানার ফেস্টুন হাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় দলীয় কর্মীরা। যোগ দেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের নির্দেশে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে গায়েবী মামলা করে বিএনপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আপনারা পাখির খাঁচা দেখেছেন না? পাখির খাঁচা, সোহরাওয়ার্দী উদ্যান তো একটা খাঁচা। ওই খাঁচার মধ্যে আমাদেরকে বিএনপির নেতা কর্মীরা বিভাগ থেকে আসবে। আপনারা কি করতে চান? আমাদের নেতা কর্মীরা ঢাকা
বিভাগের মানুষেরা, জনগণরা তারা নিরাপদ বোধ করে এই পল্টন অফিসের সামনে। এর আগেও তো সমাবেশ হয়েছে, এখন সমাবেশ হচ্ছে, তাহলে 10 তারিখে দিতে অসুবিধা কোথায়? দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেফতার নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না। সমাবেশ স্থল নির্ধারণ নিয়ে নাটক না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সরকারের বিরুদ্ধে জনগণ খুশি হয়েছে, জনগণ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটাকে কোন সময় গুলি করে হত্যা করে আটকানো যাবে না। প্রধান অতিথি বিএনপি মহাসচিব দাবি করেন, অতীতের মতো আবারও গায়েবী মামলা দিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করছে সরকার। এই জায়গায় আমরা দিতে চান, সেই জায়গায় আমরা কমফোর্টেবল নই। খুব পরিষ্কার কথা, চার দিকে যাওয়ার নিয়মবদ্ধ করা, চতুর্দিকে যাওয়ার রাস্তা নেই, একটা মাত্র গেট, যে গেটে আপনার একজন মানুষ মাত্র ঢুকতে পারে, বেরোতে পারে না। তাই আমরা পরিষ্কার করে আবারও বলছি যে আপনাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করুন এবং জনগণের ভাষা বুঝতে পেরে আমরা এখানে এই নয়া পর্যায়ে আমরা আমাদের সমাবেশ করবো, সেই ব্যবস্থা গ্রহণ করুন। সেই ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আপনাদের। সরকার বিরোধী দুর্বার আন্দোলনের জন্য সকলকে মাঠে নামার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। 8টি শর্তে আগামী 3 ডিসেম্বর রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। তবে 1 ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। তাদের দাবি, বিএনপির সমাবেশের সঙ্গে ধর্মঘটের কোনো যোগসূত্র নেই, পুরো ব্যাপারটি কাকতালীয়। এ অবস্থায় সমাবেশে যোগ দিতে অনেকেই এরই মধ্যে জেলার আশপাশে অবস্থান নিয়েছেন। দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কোনো প্রতিবন্ধকতা 3 ডিসেম্বরের সমাবেশ বাধাগ্রস্ত করতে পারবে না। আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে আবারও আটকে গেল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দায়িত্ব পালন। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি এখন আর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পর গত 4 অক্টোবর সাবেক এমপি জিয়াউল হক মৃধা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার আলোকে 30 অক্টোবর জিএম কাদেরকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন ঢাকার যুগ্ম জেলা জজ মাসুদুল হক। পরে এই আদেশ প্রত্যাহারে জিএম কাদেরের আবেদন গত 16 নভেম্বর খারিজ করে দেন একই আদালত। খারিজাদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করেন জিএম কাদের। জেলা জজ এই আবেদন শুনানির জন্য 9 জানুয়ারি তারিখ নির্ধারণ করলে 24 নভেম্বর দ্রুত শুনানির আবেদন করেন জিএম কাদের। আদালত তা খারিজ করে দিলে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। হাইকোর্ট 30 অক্টোবরের নিষেধাজ্ঞার আদেশ 3 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। তবে এর বিরুদ্ধে চেম্বার আদালতে যান জিয়াউল হক মৃধা। শুনানি নিয়ে জিএম কাদেরের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আগামী 5 ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দেন। একই সঙ্গে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। ফলাফল দাঁড়ালো যে আমাদের নিম্ন আদালতের যে ইনজাংশন ছিল যে উনি গঠনতন্ত্রের বাইরে এবং গঠনতন্ত্রের ভেতরে কোনো কার্যক্রম করতে পারবে না, সেটা বহাল রইল। আগামী সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর উপর শুনানি হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। ভুয়া ঠিকানা ও কাগজে কোম্পানির নাম ব্যবহার করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে কয়েক হাজার কোটি টাকা উত্তোলন এবং এসালুম গ্রুপের 30,000 কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় রিট করতে বলেছে হাইকোর্ট। সকালে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবাদ মাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ পরামর্শ দেন। উল্লেখ্য, গেল 24 নভেম্বর একটি জাতীয় দৈনিকে ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি বছর ইসলামী ব্যাংক থেকে 8টি প্রতিষ্ঠানের নামে প্রায় 7,000 কোটি টাকা তোলা হয়েছে। এছাড়া একই ব্যাংক থেকে 30,000 কোটি টাকা ঋণ নিয়েছে এসালুম গ্রুপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। দেখা করতে সকালে গণভবন যান তিনি। এ সময় নতুন হাই কমিশনারকে অভিনন্দন জানিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে একসাথে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে সহযোগিতার কথা জানান ভারতীয় হাই কমিশনার। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় ট্রাস্টের সদস্য নূর ই আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেডের 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন হল আজ। কুমিল্লা ইপিজেড বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উদ্বোধন করেন। তিনি বলেন, ইপিজেডে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে কাজ করছে বেবজা। আর বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র শুধু কুমিল্লা নয়, জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কুমিল্লা ইপিজেডে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন আর অর্থনীতিতে ভূমিকা রাখার লক্ষ্যে যাত্রা শুরু হলো বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেডের 50 মেগাওয়াট বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের। কুমিল্লা ইপিজেডে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেবজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বেবজা প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। বেঙ্গল গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ইপিজেডে উৎপাদন ত্বরান্বিত করবে। প্রাথমিকভাবে এই ইউনিটটি 13 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। পরবর্তীতে বিদ্যুতের উৎপাদনের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। বর্তমানে কুমিল্লা ইপিজেডে দৈনিক মোট বিদ্যুতের চাহিদার পরিমাণ প্রায় 22 মেগাওয়াট, যা পুরোটাই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি সরবরাহ করে থাকে। আশা করছি বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেড কর্তৃক উৎপাদিত বিদ্যুৎ কুমিল্লা ইপিজেডের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কুমিল্লা ইপিজেডের উৎপাদন ব্যবস্থা সচল রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি ও এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এই পাওয়ার ইউনিটটি কুমিল্লা ইপিজেডের উৎপাদন সচল রাখবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। মালিকানা বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও পরিচালনার জন্য বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেডে 50 মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ কুমিল্লা ইপিজেডস্থ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদার ঘাটতি পূরণে সহায়তা করবে বলে আমি মনে করি। আমরা অবশ্যই আমাদের ক্যাপাসিটি বাড়াবো এবং আমরা খুব সহজ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই প্রতিষ্ঠানটাকে প্রোডাকশনে নিয়ে আসার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু জানান, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ভবিষ্যতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বেঙ্গল গ্রুপ বিভিন্ন খাতে সফল বিনিয়োগের মাধ্যমে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। দেশের বিদ্যুৎ খাতকে আরো টেকসই, শক্তিশালী ও নির্ভরযোগ্য করতে বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেড সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। বেঙ্গলের এই বিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জানান, বিদ্যুৎ খাতে সরকারের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখবে তার প্রতিষ্ঠান। কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবজা ও কুমিল্লা ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আতিকা রহমান, আরটিভি, কুমিল্লা। এবার বিকাশ ফিফা বিশ্বকাপের খবর। কাতার বিশ্বকাপে সি গ্রুপের শেষ ম্যাচে দেখা যাবে ব্লকবাস্টার লড়াই। কোনো দলই এখনো নিশ্চিত করতে পারেনি শেষ 16।
তবে বিশ্বকাপের আশা কারো শেষ হয়ে যায়নি। গ্রুপের ফাইনালে ম্যাচেই নির্ধারণ হবে 4 দলের ভাগ্য। বিস্তারিত থাকছে পিয়াস সাহা রিপোর্টে। শেষ 16 টিকিট পেতে আজ রাত 1টায় একই সঙ্গে মাঠে নামবে 4 দল, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড আর সৌদি আরবের প্রতিপক্ষ মেক্সিকো। 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষ দল পোল্যান্ড। সমান ম্যাচে 1 পয়েন্ট কম পাওয়া আর্জেন্টিনা আছে 2-এ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় 3-এ সৌদি আরব, আর 1 পয়েন্ট নিয়ে তলানিতে মেক্সিকো। নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ও সৌদি আরব জিতলে 6 পয়েন্ট নিয়ে শেষ 16তে উঠে যাবে তারা। তখন পোল্যান্ডের পয়েন্ট 4 ও মেক্সিকোর পয়েন্ট থাকবে 1। আর যদি পোল্যান্ড ও মেক্সিকো জিতে যায়, 3 পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা ও সৌদি আরব বাদ পড়বে। 7 পয়েন্ট নিয়ে পোল্যান্ড আর 4 পয়েন্ট নিয়ে মেক্সিকো উঠে যাবে নকআউট পর্বে। যদি পোল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ ড্র হয়, তখন যদি মেক্সিকো সৌদি আরবকে হারায়, তাহলে 5 পয়েন্ট নিয়ে শেষ 16 নিশ্চিত করবে পোল্যান্ড। তবে জয়ের পরও মেক্সিকো যদি গোল ব্যবধানে পিছিয়ে থাকে, তখন মেক্সিকোর সমান 4 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাবে মেসিরা। বাদ পড়বে মেক্সিকো ও সৌদি আরব 2 দলই। জয়ের পর গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকলেও কেবল পোল্যান্ডের সঙ্গী হতে পারবে মেক্সিকো। অন্যদিকে পোল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ ড্র হওয়ার পর সৌদি আরব যদি মেক্সিকোকে হারায়, তাহলে 6 পয়েন্ট নিয়ে সৌদি আরব আর 5 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে যাবে পোল্যান্ড। 4 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও 1 পয়েন্ট নিয়ে শেষ হয়ে যাবে মেক্সিকোর বিশ্বকাপ স্বপ্ন। আর যদি 4 দলই নিজেদের ম্যাচ ড্র করে, তাহলে 5 পয়েন্ট নিয়ে পোল্যান্ড এবং 4 পয়েন্ট নিয়ে শেষ 16তে উঠবে আর্জেন্টিনা। 4 পয়েন্ট পেলেও আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়বে সৌদি আরব, আর 2 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করবে মেক্সিকো। জটিল এমন সমীকরণ শেষে কোন 2 দল সি গ্রুপ থেকে শেষ 16 টিকিট কাটে, সেটি দেখার অপেক্ষায় থাকবে ফুটবল সমর্থকরা। পিয়াস সাহা, আরটিভি। দর্শক, ফিফা বিশ্বকাপের সংবাদ সংগ্রহে কাতারের দোহায় রয়েছেন সহকর্মী কুশল ইয়াসির। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। কুশল, রাতে তো আর্জেন্টিনার বাঁচা মরার লড়াই আছে, তো সব মিলিয়ে সেখানকার পরিবেশ ও দর্শকদের উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ জানা। আমরা এখন অবস্থান করছি স্টেডিয়াম 974-এ। ম্যাচ শুরু হতে প্রায় এখনো 2 ঘন্টার মতো বাকি, কিন্তু পুরো স্টেডিয়াম এরিয়া কিন্তু আকাশের সাদা যে শিবির রয়েছে তারা কিন্তু পুরোটাই দখল করে নিয়েছে এবং বিভিন্ন গানের তালে তালে তারা কিন্তু নেচে উঠছে। এবং আমরা কিন্তু দেখেছি মেট্রো স্টেশন থেকে যখন তারা প্রবেশ করছিল, তারা কিন্তু গান গেয়ে গেয়ে নিজেদের যে প্রিয় গানগুলো রয়েছে, প্রিয় দলকে সমর্থনের জন্য তারা কিন্তু স্টেডিয়ামের দিকেও এগিয়ে যাচ্ছিলেন এবং স্টেডিয়ামে উপস্থিত হয়ে কিন্তু পুরোটা জায়গা নিজেদের দখলে নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে নিজেদের মতো তারা গান করছেন, প্রিয়জনদেরকে ফোন করছেন। এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, অনেকেরই একটু চিন্তা রয়েছে, কারণ হতে পারে লিওনেল মেসির শেষ ম্যাচ আজকে, হতে পারে লিওনেল মেসি সেই লুসাইলে কাপ তুলে বিদায় নিতে পারেন। কারণ লিওনেল মেসি কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন কাতারে আসার আগে তিনি কিন্তু বলেছেন যে তার শেষ বিশ্বকাপ হতে চলেছে এটি। সম্ভবত তিনি আন্তর্জাতিক ম্যাচ আর নাও খেলতে পারেন, যদিও এখনো তাই স্পষ্ট না। তবে আজকের ম্যাচে যদি তারা হেরে যায় এবং সেক্ষেত্রে কিন্তু কাতার থেকে তাদেরকে বিদায় নিতে হবে। দীর্ঘদিন প্রায় 1 যুগ ধরে যে লিওনেল মেসি মানুষকে বিনোদন দিয়েছেন ফুটবলের মাধ্যমে, সারা বিশ্বের ছড়িয়ে থাকা বিভিন্ন যে তার সমর্থকরা রয়েছে তাদের কিন্তু অনেকেরই মন খারাপ আমরা কথা বলে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে লেখালেখি চলছে। অন্যদিকে আরেকটি অংশ রয়েছে যারা অনেক বেশি আশাবাদী আজকের খেলা নিয়ে, তাদের দল নিয়ে, তাদের যে লক্ষ্য যে এবারে বিশ্বকাপে দীর্ঘদিন ধরে তারা বিশ্বকাপটি নিতে পারছে না। 1986 সালে সবশেষ শিরোপা তুলেছিলেন ডিয়েগো ম্যারাডোনাও চলে গিয়েছেন এবং লিওনেল মেসির উপর কিন্তু তাদের অনেক ভরসা রয়েছে এবং তারা কিন্তু সেই তাকিয়ে রয়েছেন লিওনেল মেসির যে শেষ বিশ্বকাপ, তার মাধ্যমে হয়তোবা তাদের এই স্বপ্ন যে শিরোপার স্বপ্ন তা বাস্তবায়ন হবে, সেটার জন্য সবাই অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নতুন কিছু থাকলে অবশ্যই জানিয়ে দিল। জি কুশল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ জানাচ্ছিলেন কুশল ইয়াসির দোহা থেকে। চট্টগ্রামের ইপিজেড এলাকায় হত্যার পর 6 টুকরা করা শিশু আয়াতের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পিবিআই। দুপুরে ইপিজেড এলাকার আকমল আলী রোডের স্লুইস গেটের পাশ থেকে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
পিবিআইয়ের এসপি নাইমা সুলতানা জানান, আসামির দেয়া তথ্যের ভিত্তিতে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। অবশিষ্টগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রধান আসামি আবির আলীকে 2 দিনের রিমান্ড শেষে আবারও 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আবিরের মা, বাবা ও 3 দিন করে রিমান্ডে আছেন। তিনটা লাখ দিয়ে হবে বুঝছেন, 3:45 দিকে সুইচ গেটের সাথে বেঁধেছিল। এখান থেকে দেহ অবশেষে আমরা এখন আইডেন্টিফাই করতে পারি না। সম্ভব ওর কথা ছিল যে সে এখানে পা ফেলেছে। আমাদেরকে এটা প্রাথমিক ইয়েতে মনে হচ্ছে যে এটা পা দুটো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের টিকার 4র্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি। একই সঙ্গে আগামী 1 থেকে 7 ডিসেম্বর বুস্টার ডোজের গণটিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালীর ইপিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক এসব তথ্য জানিয়েছেন। পর্যাপ্ত টিকা আছে উল্লেখ করে তিনি জানান, শিগগিরই 4র্থ ডোজ টিকা দেওয়া শুরু হবে। কোভিড ভ্যাকসিনেশনের জন্য চলছে, এখানে আমরা 9টা এখনো আমরা ওইটা এখন নাই মানে বাজারে কিছু পাওয়া যায়। আমি সেদিনও দেখলাম বাইরে একটা সিদ্ধান্ত এসেছে, এটা 4র্থ ডোজ দেয়া যাবে এবং এটা খুব শীঘ্রই এটার পরিকল্পনাটা আমরা কিভাবে করব বা কি দিব সেটা আমরা পরে জানাবো। 4th ডোজ আমরা পেয়ে যাব, মানে টিকা আমাদের হাতে, মানে আমাদের পাইপলাইনে বা আমাদের কমিটমেন্টে আছে। দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিলে আবাদি জমি রক্ষা এবং বাঁধ নির্মাণের প্রতিবাদে আন্দোলন করেছে ভুক্তভোগী কৃষকরা। দুপুরে আশুরার বিলে তাঁবু টানিয়ে এই প্রতিবাদে আন্দোলন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, নতুন করে বিলে বাঁধ স্থাপন করলে কয়েক হাজার বিঘা জমিতে ধান আবাদে সমস্যা হবে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারালে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। তাই জমি রক্ষায় এই আন্দোলন করছে বলে জানান ভুক্তভোগীরা। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সম্মিলিত পরিষদের মত বিনিময় ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে সম্মিলিত পরিষদের নির্বাচন 2022-24 উপলক্ষে প্রার্থী পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলায় কেবল অপারেটর অংশ নেন। এ সময় বক্তারা সম্মিলিত পরিষদের 33 জন প্রার্থীর পক্ষে ভোট চান। বলেন, ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ করে দিলে আগামীতে কোয়াবের সম্মিলিত পরিষদের সকল সমস্যার সমাধান হবে। কেবল টিভির বর্তমান যে অবস্থা, শুধু কেবল টেলিভিশন না, কেবল টেলিভিশনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হলো আমাদের টেলিভিশন শিল্প। কারণ একে অপরের পরিপূরক, এবং আজকের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে এই নির্বাচনের কোনো বিকল্প নাই। শেরপুরের নকশি গ্রামে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পের চিত্রশিল্প প্রদর্শনী হয়েছে রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে। আদ্যপ্রান্তের উদ্যোগে গজনী বনাঞ্চলের পাশের গ্রামে 11 জন শিল্পীর আর্ট ক্যাম্প হয়। পরে ঢাকায় প্রদর্শন করা হয় শিল্পীদের আঁকা চিত্রকর্মগুলো। 25 নভেম্বর শুরু হয়ে 29 নভেম্বর পর্যন্ত চলে প্রদর্শনী। চিত্রকর্মে শিল্পীরা তুলে ধরেন গজনী বনের পরিবেশ, গ্রামীণ জীবন, আদিবাসীদের উৎসব সহ প্রকৃতির নানা অনুষঙ্গ। কঠোর লকডাউনের বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের পর গুয়াংজু সহ বিভিন্ন জেলায় করোনা বিধিনিষেধ শিথিল করেছে চীন সরকার। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে আধুনিক চীনের অন্যতম কারিগর দেশটির সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বুধবার স্থানীয় সময় বেলা 12:30টায় জিয়াং মারা যান। সাবেক এই নেতার মৃত্যুতে সব সরকারি স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে চীন সরকার। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।